এটা সে সামনাসামনি কখনো দেখেনি। আজ প্রথম সামনাসামনি দেখে মায়েরা ভীষণ অবাক হয়, সাথে খুব ভালোও লাগে। বাচ্চাদের মতো একটা লাফ দিতে ইচ্ছে করলো তার। ইরফান তার হাত ধরে কারোর সাথে ফোনে কথা বলছিল। মায়েরা হঠাৎই ইরফানের পাশ থেকে ইরফানের একদম সামনে দাঁড়ায়, মাথা উঁচু করে আবদার করে, শুনুন, আমি ওখানে উঠতে চাই। ইরফান মায়রার দিকে তাকালো। কলে কিছু একটা বলে কল কেটে ফোন পকেটে রাখলো। মায়রার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, কোথায় উঠতে চাও? মায়রা ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে তার পেছনে থাকা সেই নৌকার দিকে আঙ্গুল তাক করে বলে, ওখানে প্লিজ উঠি। আমি এটা কখনো সামনাসামনি দেখিনি। ইরফান মায়রার হাত ধরে সেদিকে এগিয়ে যায়। বেশ অনেকগুলো টিকিট কাটে। মায়রা ভীষণ খুশি হয়। এখন অনেকে উঠেছে, অনেকে চিৎকার চেঁচামেচি করছে। মায়রার যদিও একটু ভয় ভয় লাগছে, তবে অনেক ভালোও লাগছে। এইবারের লোকজন নেমে গেলে ইরফান মায়রাকে নিয়ে উঠে বসে। নৌকার বাম পাশে একদম মাথা থেকে কিছুটা নিচের দিকে বসেছে। মায়রা ইরফানকে ঘেঁষে বসেছে। দু হাতে ইরফানের বাঁ হাত জড়িয়ে বাহুতে মাথা ঠেকিয়ে রেখেছে। ইরফানের নৌকার এপাশে প্রায় সবগুলো সিট নিজেদের জন্যই জাস্ট নিয়েছে। পুরোটো নিতে চেয়েছিল, বাট তারা রাজি হয়নি। ইরফান মেনে নিয়েছে। মায়রাকে নিয়ে একপাশে একা বসতে পারবে এই অনুমতি পেয়েছে। ইরফান আর চোখে একবার তাকালো। রাতের অন্ধকারে তেমন স্পষ্ট দেখতে পেল না মায়রাকে। ভাবনার মাঝে নৌকা ধীরে ধীরে দুলতে শুরু করে। প্রথমে মায়রা তেমন ভয় না পেলেও একটু সময় যেতেই যখন নৌকার বেগ বাড়ে, মায়রার মনে হলো সে পড়ে যাচ্ছে। ছোটোখাটো এক চিৎকার দিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। দ্রুত মায়রাকে দু হাতে আগলে নিয়ে ভ্রুকুচকে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা ইরফানের দিকে চেপে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধরুন। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে নেয়। মায়রা কিছু বলল না, উল্টে দু হাতে ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুঝল। ইরফান বাঁ হাতে মায়রার কপাল টাচ করে দেখলেও মায়রা ঘেমে গিয়েছে। মেয়েটা কাঁপছে মৃদু। বুঝলো ভয় পাওয়ার ফলে সব। মুখ নামিয়ে মৃদুস্বরে বলে, নেমে যাচ্ছি। মায়রা দ্রুত চোখ মেলে বলে, না। ইরফান ভ্রুকুচকে বলে, ভয় পাচ্ছ কেন? মায়রা মিনমিন করে বলে, তবুও ভালো লাগে। ইরফান খুবই ঝাপসা আলোয় মায়রাকে ভীষণ ঝাপসা দেখল। মায়রা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরল। ইরফান আর কিছুই বলল না, বা হাত তার গলায় মুখ গুজে রাখা মায়রার মুখ খানিকটা উঁচু করে ধরে। মায়রা চোখ মেলে তাকায়। অন্ধকারের মাঝে সেভাবে কিছু দেখা গেল না, তবে ঝাপসা ইরফান যে তার দিকেই চেয়ে আছে বুঝল। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলে, আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপিড গার্ল? মায়রা বুঝল না সে কিভাবে চালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো। নৌকার দোলায় ভয় পেয়ে দ্রুত ইরফানের দিকে আরও চেপে বসতে চায়। চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বাঁ হাতে মায়রাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মায়রার গলার ভাঁজে হাত দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুজিয়ে শ্বাস টানে। মায়রার পুরো শরীর শিরশির করে ওঠে। ইরফান মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান সরল না, বরং মায়রার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছোঁয়ায়। মায়রা হাঁসফাঁস করে। সব ভয় পালিয়ে গিয়েছে। এখন তো এই লোকটাকেই ভয় লাগছে। আশেপাশে তাকাতে নিলে ইরফান মায়রাকে টেনে ধরে, বিড়বিড় করে। ডোন্ট ডিস্টার্ব মি। মায়রার মাথা থেকে পা পর্যন্ত যেন বিদ্যুৎ চমকায়। মায়রা মিনমিন করে বলে, সরুন মানুষ। ইরফান মায়রার গলার মাঝ বরাবর আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড়িয়ে বলে। নো। মায়রা চোখ বুঝল, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মায়রার। ইরফান হঠাৎই মায়রার গলায় শব্দ করে একটা চুমুক খেয়ে মুখ তুলে তাকায়। মায়রাকে টেনে নেয় তার দিকে। মায়রা ইরফানের গলা দু হাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি। ইরফান স্বাভাবিক হওয়ায় নৌকার দোলায় মায়রা আবারও ভয় পায়। মুখ নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসল। দু হাতে মায়রাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। মায়রাকে ইরফান। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে একটা গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজায়। মায়রা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায়। বন্ধ চোখের পাখা খুলে যায়। এই জীবনে এমন শখ খেয়েছে বলে মনে পড়ছে না তার। একটি রেস্টুরেন্টের এক কোনায় শুধু থমথমে মুখে বসে আছে। দৃশ্যে তার মেঝেতে নিবদ্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। অন্তরার সামনে চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে, শুদ্ধ। শুধু চোখ বুঝেই রেগে বলে, এই তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করে ভাবলেই তো আমার মেজাজ খারাপ হচ্ছে। ইরফান পাঁচটা কেন দিল, আর পাঁচটা আরেকটা গালে দিতে পারলো না? এটাকে আমাকে শিখিয়ে দিতে হবে ওকে।
অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, নাক টেনে বলে, আমি নিজের মাঝে ছিলাম না, বিশ্বাস কর শুদ্ধ। আমার কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলে, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি? একটুও মায়া হলো না? ভালো, ওই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার। কি সুন্দর ফুটফুটে এক মেয়ে, বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করছে বেচারি। অন্তরার ডান হাতের চোখ মুছে বলে, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটু মায়া হয় না? আমার দম বন্ধ লাগে শুদ্ধ। আমি কাউকে বুঝাতে পারি না আমার সাথে মায়রার কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলে আমি নিজের মধ্যে থাকি না। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাই না আমি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুদ্ধ একটু শান্ত হলো। ভাবনার মাঝে নাসিম চোন রেস্টুরেন্টটায় প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশের চেয়ার টেনে বসে। শুদ্ধ ঘাড় বেঁকিয়ে একবার তাকালো। নাসিম টেবিল চেক করে বলে, কিরে, কিছু অর্ডার করছিস নি কেন? সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে, ও মাগো, এটা কে? শুদ্ধ হেসে বলে, আমার কান্দুরি মা। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল। নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে, কি হয়েছে তোদের? কো আমারে, আমি সমাধান দিই। শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলে, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি? শালি ইরফানের বোতলে কেচে দিল। এরপর এরপর ইরফান ওকে একটার পর একটা থাপ্পড় ঠেলে দিয়েছে। এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে, এই সেমরি, তুই বাবি ডলের গায়ে হাত দিলি কেমনে? তোর তো জেলে দেওয়া উচিত। অন্তরা ভ্রু কুচকে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, ও তোর কোলে উঠে পড়ছে, তুই নিয়ে যা ওকে। ইরফান আমায় না মানো, তবু কারো না হোক। অন্তরার কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হায় রে মাইয়া মানুষটে, সারা জীবন চিরকুমার থাকুক, তবুও অন্য মেয়েকে গেসতে দেবে না। একটু উদার হো মেরিমা, এবার ভুলে যাও ওকে। এতগুলো মার খেয়েও এর শিক্ষা হয়নি। নাসিম মন খারাপ করে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, বলছি, বাবি ডলকে কি পাওয়ার সুযোগ আছে? আমি দুই পায়ে খাড়া। ইরফান ওকে সয়নি জানা আছে। শুদ্ধ এত অদ্ভুতভাবে তাকালো নাসিমের দিকে। আর কি লাগে, মায়রাকে একজন চাইছে, ইরফানে তো একজন আছেই। হতাশার নিঃশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে, তুই অন্তরের মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, এরপর ইরফান ভয়ে ভয়ে বলবে, ওগো নাসিম জানো, তুমি তোমার বারবিডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুদ্ধ কথাগুলো বলে নাসিমের ঘাড়ের উপর ডান হাত তুলে দিয়ে বলে, আহা, ভাবতে আমার কি যে ভালো লাগছে, আমাদের নাসিম সোনাটা তার বারবিডলকে এত সহজে পেয়ে যাবে। এরপর ঘাড় বাঁকিয়ে বলে, কিরে, পারবি না? নাসিম তার ঘাড় থেকে শুদ্ধর হাত নামিয়ে দিয়ে রেগে বলে, মস্করা করিস না আমার সাথে। বাবি ডলকে আমি আগে পছন্দ করেছি। তোর ভাই কোথা থেকে উড়ে আসলো? ইস, ওর একটা যমজ বোনও নেই। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে বলে, শোনা নাসিম, ওগো আমার কান্দুরি মা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের এই মধু মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দেব, নো টেনশন। নাসিম প্যাঁচা মুখ করে রইল। তার কি যে আফসোস হয় তার বারবি ডলটার জন্য। ইস, তার যে আর এই মেয়েই পছন্দ হচ্ছে না, বারবি ডলের ভীষণ লোভী সে, কিন্তু আরেকজনের বিবাহিত বউ সে। এখন তো আর কিছু করার নাই। সবচেয়ে বড় কথা, তারই বন্ধুর বউ। ইরফান যা কাঠখোট্টা, ও কোনো মেয়ের ব্যাপারে এত পজিটিভ হবে, এটা তো সে কখনো মানতেই পারেনি। মাঝে মাঝে মনে হয় শুধু ভুলভাল বলে। সে দৌড়ে গিয়ে তার বারবি ডলটাকে টুপ করে তুলে আনুক, কিন্তু সেও একটু আধটু দেখছে ইরফানের মায়ের ব্যাপারে পজিটিভনেস, তাই হতাশ হয়। অন্তরার দিকে তাকিয়ে বলে, অন্তরা চলো, আমি আর তুই জি বাংলার সিরিয়াল দেখা স্টার্ট করি। জি বাংলায় সেই খুঁটিনামি শেখার ইয়ার আমি শিখে নিয়ে ফালাবো। তারপর সে অনুযায়ী ইরফান আর বাবি ডলকে আলাদা করে তুই আর ইরফানকে নিয়ে নিবি, আমি আমার বাবি ডলকে। আহ, কি শান্তি! শুধু মিটমিটে হেসে বসা থেকে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, ইরফান তুই এখানে? কথাটা শুনে নাসিম চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে।
টেবিলের তোলা খোঁজে, চিল্লিয়ে ওঠে। ও মা গো, আল্লাহ একবারের মতো আমাকে বাঁচাও। বাবি ডলকে আমি চিনি না। শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। নাসিম শুদ্ধর হাসি শুনে মাথা উঁচু করে তাকায়। আশেপাশে তাকিয়ে ইরফানকে না দেখতে পেয়ে সাথে শুদ্ধকে হাসতে দেখে যা বোঝার বুঝল। বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলে, আমার সাথে মজা নিস? তোকে আমি ছাড়বো না শুদ্ধ। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে বলে, কি রে সোনারা, আমাকে ধরতে চাওয়া ছোঁয়াচে রোগ নাকি? প্রথমে ফায়েজ, তারপর ইরফান, এখন তুই। সবাই শুধু আমাকে ধরতে চায়। আরে বাবা, আমাকে ধরার জন্য তো আমার ফাড়া আছে। তোদের ধরাধরি আর নেওয়া যাচ্ছে না। এসব কি? উফ। অন্তরা রেগে বলে, তোদের বাদরামি ছাড়বি? আমি ডাকলাম সমাধান চাইতে, তোরা এসে কি শুরু করলি? শুধু চোখ ছোট ছোট করে বলে, সমাধান তো দিলামই। তোর অপর গালে আরও 5টা থাপ্পড় দিতে হবে। তো এবার গালটা পাত। গাল পেতে না দিলে সেই সমাধানটা ফলাবো কি করে? অন্তরা চোখ নামিয়ে নিল। নাসিম বিরক্ত হয়ে চেয়ারে বসলো। এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলে, অন্তরা, তোর মুভ অন করা উচিত। সবচেয়ে বড় কথা, ইরফান বিবাহিত, বউকেও কি সুন্দর মেনে নিয়েছে। বাদ দে সব। অন্তরা ছলো ছলো চোখে তাকায় নাসিমের দিকে, ভাঙা গলায় বলে, তুই মায়েরাকে পছন্দ করেও ইরফানের সাথে দেখে কি করে ঠিক থাকিস? নাসিম চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলে, বাবিডল আমার ভীষণ পছন্দের। একটু আধটু ফিলিংস আছে, বাট বাবিডল ছোট হলেও খুব চতুর। ও শুধু আমাকে নয়, কোনো পরপুরুষকেই অন্য নজরে ওর দিকে তাকাতেই দেয় না। যে এমন ইরফান যদিও এখন ঠিক আছে, বাট ফার্স্ট যেমন করতো, এরপরও মেয়েটা ইরফানের চাইতো। আমার যতদূর মনে হয় এর কারণ ইরফান তার স্বামী। কবুলের একটা জোর আছে, এইটা ভাবে হয়তো। সবশেষে বাবিডল আমাকে চায় না, যেখানে বাবিডল নিজেই আমাকে চায় না। আমার চাওয়া তো এখানেই ফুলফাস্ট হয়ে পড়ে। নাসিমের কথা শুনে অন্তরা ভীষণ অদ্ভুতভাবে তাকায়। শুধু নিজেও একটু অবাক হয়েছে। তখনই সেখানে কোথা থেকে যেন ইরফান উপস্থিত হয়। শুধু ডান পাশ ফিরেই ছিল ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই? ইরফান উত্তর করল না। তার দু হাতে গ্লাভস। নাসিম অন্তরাও শুদ্ধর কথায় তাকায় ইরফানের দিকে। ইরফান তার পাশে থাকা 14 বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের উপর রাখতে বললে ছেলেটি তার হাতে থাকা বেশ বড় পাত্রটি রেখে দেয়। শুদ্ধ, নাসিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে। পাত্রটির অপর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। সবাই বিস্ময়ের চোখে তাকায়। জ্বলন্ত কয়লা পাত্রের উপর উঁচু করে সাজিয়ে রাখা। ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে। ইরফানের কর্মকাণ্ড কেউ বুঝতে পারছে না। ইরফান অন্তরার পিছনে এসে দাঁড়ায়। অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লাগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। শুদ্ধ, নাসিম দুজনেই অন্তরার পিছনে দাঁড়ানো ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, কি করতে চাইছিস? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে, তবে উত্তর করে না। অন্তরার দু হাত টেবিলের ওপর রাখা। কেউ কিছু বুঝে ওঠার আগে ইরফান চোখের পলকে টেবিলের ওপর রাখা অন্তরার ডান হাত টেনে সর্বশক্তি দিয়ে কয়লার ভিতরে ডুবিয়ে চেপে ধরে। অন্তরা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। হাত পড়ার অসহ্য যন্ত্রণায় একটা চিৎকার দেয়। শুদ্ধ, নাসিম দুজনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত ওপাশ থেকে এপাশে এসে ইরফানকে টেনে সরাতে চায়, কিন্তু পারে না। নাসিম অপর পাশ থেকে ইরফানকে টেনে টানে, সেও ইরফানকে একচুল সরাতে পারে না। ইরফানের শরীর যেন অসুরের শক্তি ভর করেছে। ইরফান ভস্ম করে দেয়া চোখে কয়লার মাঝে অন্তরে ডুবিয়ে দেয়া হাতের পানে চেয়ে আছে, যেন তার দু চোখে তেজি চাহনিতে কয়লার তেজ আরও বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চায়। অন্তরার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেয়েটাই জ্বলন্ত কয়লার মাঝে পুড়তে থাকা হাতের অসহনীয় ব্যথা সহ্য করে নিতে চায়, তবে না চাইতে তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। এদিকে শুদ্ধ, নাসিম প্রায় মিনিট 5 পর ইরফানকে একটু নড়াতে পারল। ইরফান কিছুটা শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে। শুদ্ধ, নাসিম ইরফানকে টান দিলে ইরফান কিছুটা পিছিয়ে আসে। ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের উপর পড়ে। অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে। শুদ্ধ ইরফানকে সাপটে ধরে নাসিমের উদ্দেশ্যে বলে, নাসিম, অন্তরকে নিয়ে বেরিয়ে যা এখান থেকে। নাসিম শুদ্ধ বলার আগে অন্তরার বাঁ হাত ধরে টানে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়।
অন্তরা কান্নামাখা চোখে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। নাসিম অন্তরাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। ইরফান রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে। ডোন্ট টাচ মি। ততক্ষণে নাসিম অন্তরাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরফান পিছু পিছু যেতে নিলে শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে রেগে বলে। ইরফান শান্ত হ, ওর হাত জ্বলছে গেছে হয়তো। ইরফান রাগান্বিত স্বরে বলে। হয়তো, নট শিওর। শুদ্ধ শ্বাস ফেলে বলে। বাদ দে। ইরফান সাথে সাথে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে। ও রিয়েলি? বাদ দিও? ইউনো, ও আমার লিটল গার্লের হাতের কি অবস্থা করেছে। লিটল গার্ল ওর হাত দিয়ে ঠিক করে কিছু করতে পারছে না, খেতে গিয়ে হাতের জ্বলনিতে কেঁদে ফেলছে। একে ছেড়ে দিব? হাউ ফানি, ওকে জাস্ট দেখে নেব আমি। কথাগুলো বলে শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয়। শুদ্ধ বিস্ময় চোখে চেয়ে ক্লান্ত স্বরে বলে। তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো, সেও তো কাঁদলো। হাতটার কি করে দিয়েছিস বলতে গেলে একেবারে সিদ্ধ করে। শুদ্ধর কথার মাঝে ইরফান শক্ত কণ্ঠে বলে। এই জন্য জাস্ট ওর হাত জ্বালিয়ে দিয়েছি, অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম। কথাটা বলে হন হন করে বেরিয়ে যায়। শুদ্ধ পা খাড়া হয়ে শুধু ইরফানের প্রস্থান দেখল। আশেপাশে তাকালে দেখল গুটি কয়েক মানুষ অদ্ভুত দৃষ্টিতে এদিকেই তাকিয়ে আছে। যদিও সকাল সকাল হওয়ায় রেস্টুরেন্টে খুব বেশি মানুষ নেই, তবুও কেমন যেন লাগলো, সাথে বিরক্তও হলো। অন্তরা ইম্পর্ট্যান্ট কিছু বলবে বলে তাকে আসতে বলেছিল। শুদ্ধ অন্তরার সিরিয়াস কণ্ঠ পেয়ে আর বিরোধিতা করেনি। এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারেই রেডি হয়ে এসেছিল। এসে হালকা কিছু খেয়েছিল, মনে মনে ভাবলো কত ধরনের বন্ধু তাদের এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে। এই যেমন তার এখন সিরিয়াস মোমেন্টে হাসতে ইচ্ছে করছে। হাসির কারণ এই যে তাকিয়ে থাকা লোকদের খুব সুন্দর করে ধুইয়ে দিতে ইচ্ছে করছে। ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোন বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে। দোস্ত, আমি কি অনেক বেশি সুন্দর? আমার ফ্রেন্ডরা কি আমাকে একবার ধরলে আর ছাড়তে চায় না জানিস? এরপর একটু গলা ছেড়ে আগের চেয়েও শব্দ করে বলে। আমি হয়তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই না? এত সৌন্দর্য কোথায় রাখবো আমি? হ্যাঁ, জানিস না আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তেই চায় না। তা না হয় বাদ দিলাম, কিন্তু আমার সৌন্দর্য উপচে পড়ায় বাইরের মানুষও সব ভুলে শুধু আমাকে দেখতে থাকে। ওদের অর্ধেক খাবার প্লেটেই পড়ে থাকে, বাকি অর্ধেক প্লেটের ভিতরে গিয়ে হজম হয়ে যায়, তবুও আমার থেকে চোখ সরে না। বলছি, সৌন্দর্য কমানোর কি কোনো মেডিসিন আছে তোর কাছে? মানুষের তো উপকার আর সইতে পারি না আমি। 3টে মেয়ে আর একটি ছেলে শুদ্ধর দিকে চেয়েছিল। শুদ্ধর কথা শুনে সকলে কেশে উঠল। দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খাওয়া রাখা প্লেট থেকে খাওয়া শুরু করে। শুধু মিটিমিটি হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে। হ্যাঁ হ্যাঁ, তুই ওষুধটা রেডি রাখিস, এত সৌন্দর্য নিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। নাসিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপ থাকলো। এরপর অন্তরার দিকে ফিরে বলে। হাত দে রে, নয়তো আমারও খারাপ অবস্থা হবে। অন্তরা গাঁটটি মেরে বসে আছে। হাতের অসহনীয় যন্ত্রণা, তাও আবার ইরফানের থেকে পাওয়া, দুটো মিলিয়ে যেন সে পাথর হয়ে আছে। আর সে পাথর ফেটে পানি ঝরছে। নাসিম আধা ঘন্টা হলো বসে এর তামাশা দেখছে। এবার মেজাজটা এই গেল খারাপ হয়ে। এমনিতেই ফুটফুটে বারবি ডলটার অবস্থা যাতা করে দিয়েছে। বন্ধু বলে সেদে সেদে এসে সেবা করছে, তাতে এর হচ্ছে না। রেগে মেগে অন্তরার হাত জোর করে হাত টেনে ধরলে অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম রেগে বলে। তোর ঢং অফ কর, আমার কাজ আছে। অন্তরা কাঁদতে কাঁদতে তার চোখ মুখের অবস্থা পুরো 12টা বাজিয়েছে। নাসিমের থেকে হাত সরানোর শক্তি নেই তার। দুর্বল কণ্ঠে বলে। আমি শুধু ঢঙই করি, আর কই মেয়েটা শুধু ভালো তোদের কাছে? নাসিম অন্তরার হাত ভালো করে দেখছে। খুবই খারাপ অবস্থা। এই হাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবে না, একে ডক্টরের কাছে নিতে হবে। অতঃপর অন্তরার হাত ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে। আসলে এই তুই ঢং করিস, আর বাবিডল কিউটের ডিব্বা। মেয়ে হয়েও তো ওকে শুধু আদরই করতে মন চাওয়া উচিত। তুই কোন আক্কেলে মারলি বেয়াদব? অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলে। নাসিম চোখ আর চোখে চেয়ে বলে। তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়বো। দাঁড়া, আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলে দেয়। অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম পাত্তা দিল না। একে বিয়ে না দিলে এ সোজা হবে না। মায়রার এসএসসি এক্সামের আর 7 মাস বাকি। মায়রা তার ঘরে পড়ার টেবিলে বসে বই পড়ছে।
টেবিলের ওপর ছোট্ট ঘড়িটায় চোখ বুলায় 9:30। মায়ের সামনে বই মেলে রেখে একদম তার সোজা বইয়ের তাকায়। জানালা খুলে রেখেছে। রাতের অন্ধকার সাথে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে দু একটা জোনাকি পোকা দেখা যায়। মায়েরা টেবিলের ওপর 2 হাত পেতে তার বাম গালটা হাতের উপর ঠেকিয়ে রাখল। দৃষ্টি নিস্তব্ধ রাতে যেখানে ঝিঝি পোকার ডাক, জোনাকি পোকার মিটিমিটি আলোর সমন্বয়ে মনোমুগ্ধকর এক রাত্রি। মায়েরা শূন্য চোখে অজানায় তাকিয়ে রইল। ঘরের লাইট অফ করে এসেছে, তাই জোনাকি পোকার 2 একটা মায়েরার মুখের উপর এসে মিটিমিটি জ্বলে আবার নেভে। হঠাৎই দূর থেকে একটি গানের সুরের গাওয়া শীষ ভেসে আসে। মায়েরা তাদের মেন গেট খুলে বেরিয়ে এসেছে। যদিও এটা গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মায়েরা ভয় করল না, বরং সে এই শীষের উৎস খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মাঝে একটু একটু করে এগোয়, কিন্তু ততক্ষণে সে সুরেলা শীষের শব্দ মিলিয়ে যায়। মায়েরা হতাশ হয়। সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ কখনো শোনেনি। এই প্রথম শুনে মায়েরা ভীষণ ভালো লাগলো। আফসোস হলো আর একটু যদি শুনতে পেত। আফসোসে ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ খোলা জায়গায় বসে অপেক্ষা করে। মাটিতে 2 হাঁটু ভাঁজ করে বসে। মৃদু বাতাসে মায়রার খোলা চুলগুলো দোল খায়। মেয়েটা চাতক পাখির ন্যায় অন্ধকারে দৃষ্টি বুলায়, কান সজাগ রাখে। আবার যদি শুনতে পায় সেই শীষ। বেশ অনেকক্ষণ বসেও যখন কোনো আওয়াজ পায় না, তখন মন খারাপ নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মায়েরা এপাশ ওপাশ করে, তার চোখে ঘুম নেই। গতকাল মেলা থেকেই সে কেমন থম মেরে আছে। ইরফানের সেই 2 লাইনের গানের সুরে বাজানো শীষ শুনতেই তো মায়েরা এলোমেলো হলো। যদিও সে 2 লাইন শুনেই বুঝতে পারছে না ঠিকঠাক, কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিয়েছে ভীষণভাবে। সে কি করে ভুলবে এই সুরেলা শীষ? আজ থেকে প্রায় 8-9 মাস আগে এই ইরফানের শীষের মতোই অবিকল এক সুরের শীষ শুনেছিল। ইরফান গতকাল তাকে মেলায় নিয়ে কানের কাছে ছোট্ট দোলানের গানের সুরে শীষ বাজিয়ে শুনিয়েছে। মায়েরা তো এই গানের সুরে বাজানো এই শীষের মতো একদম হুবহু শীষ আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগেই শুনেছে। শুধু কি একদিন? না, মায়েরা যেদিন প্রথম শুনেছিল সে পড়ার টেবিলে বসে, এর পরদিন মায়েরা অপেক্ষা করে বসেছিল আবারও সেই শীষের সুর শোনার জন্য। ভাগ্য ভালো থাকায় সে পরদিনও শুনতে পেয়েছিল। তবে গানটা ছিল অন্য। টানা 5 দিন এক এক দিন এক এক গানের সুরে বাজানো শীষ শুনে মেয়েটার ছোট্ট কিশোরী মন কেমন যেন উতলা হতো। কি যে ভালো লাগতো। এক এক দিন এক একটি গানের সুরেলে শীষ বেজে আসতো। মায়েরার মন কি ভীষণ পুলকিত হতো। কিন্তু দুঃখের বিষয়ে 5 দিন পর মায়েরা আর সেই শীষ শুনতে পায়নি। প্রায় প্রতিদিন অপেক্ষা করতো, জানালার পাশে বসে থাকতো, কিন্তু শুনতে পেত না। এভাবে প্রায় টানা 20 দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আশার আলো দেখে না, এরপর একদিন হুট করে আবেগে কেঁদে দিয়েছিল। এরপর 1.5 মাসের কাছাকাছি গিয়ে মায়েরা হঠাৎই একদিন আবারও সেই শীষের সুর শুনতে পায়। মায়েরা সেদিন আনন্দে লাফিয়ে উঠেছিল, দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনো এর উৎস খুঁজে পায়নি। এরপর 2 দিন এই শীষ শুনতে পায়, তারপর আবারও সে কোথাও মিলিয়ে যায়। প্রায় 2 মাস পর মায়েরা আবারও শুনতে পায়। মায়েরা বুঝতে পারতো না এই শীষওয়ালা মাঝে মাঝে কোথা থেকে হঠাৎ হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলিয়ে যেত। মায়েরা ভীষণ ইচ্ছে করত সেই শীষওয়ালাকে একবার দেখতে। সে যখন এই সুর শুনতে পেত বাইরে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজত, কিন্তু কখনো দেখা পায়নি। প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটি প্রশ্ন নিয়ে ঘরে ফিরে যেত। ও অদৃশ্য রিক্সাওয়ালা, তুমি কেমন দেখতে? ইস, 14 বছরের মায়েরা কি খুব ছোট ছিল? খুব বেশি অবুঝ ছিল? হয়তো বা না। সে ছোট হলেও অবুঝ হলেও ভালো লাগার জন্য একটি স্বচ্ছ হৃদয় ছিল। এই অদৃশ্য শীষওয়ালাকে কি যে ভালো লাগতো মায়েরার। তার খুব মন খারাপ হতো শীষওয়ালাকে একটিবার চোখের দেখা দেখতে না পেয়ে। ইচ্ছে হলে সে সুরেলা শীষ শুনতে না পারায় তীব্র মন খারাপের দল এসে তাকে ঘিরে ধরত। একদিন হুট করেই শুনল তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে। মায়েরা বুঝতো না ভালোবাসা কি, কিন্তু তার শীষওয়ালাকে খুব মনে পড়েছিল। মনে মনে কত ডেকেছিল তাকে, আসেনি তো সে। মায়েরা খুব করে চাইলো মায়ের কাছে সে বিয়ে করবে না, সে পড়াশোনা করে চলে যাবে এখান থেকে, কিন্তু তার কথা শোনার যে কেউই নেই। ইচ্ছের বিরুদ্ধে তার বিয়ে হয়ে গেল। শীষওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতো একটু একটু করে ছিঁড়তে লাগলো। তবে হঠাৎই থেমে গেল সে সুতো ছেঁড়ার হাত, যখন দেখলো তার স্বামী তাকে মানে না। মায়ের মনে পড়ল শীষওয়ালার কথা।
কিন্তু তার কথা যে কেউ ভাবে না, তার কপাল অত ভালো নাকি? সে খুব জানতো পোড়া কপালের মেয়ে মায়রাকে নিয়ে কেউ ভাবে না, শেষওয়ালাও ভাবে না। শেষওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতোয় আবারও টান দিল মায়রা। তার শিক্ষা, স্বামী থাকতে পরপুরুষ যেন মন দখল না করে বসে থাকে। মায়রা তার সেই ছোট্ট ভালো লাগার সমাপ্তি টানতে শুরু করলো। একটু আধটু ভালো লাগা ছিল তো, তাই তেমন কষ্ট হলো না। তবে সে ভুলে যায়নি, মাঝে মাঝে মনে পড়তো একটু আধটু। তখন তার মনের অজান্তে আফসোসের সুরে তার মন বলে উঠত, যদি অদৃশ্য রিশওয়ালাকে একবার দেখতে পেতাম। কথাগুলো ভেবে মায়রা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নিষ্ঠুর রিশওয়ালা। মায়রা ঘাড় বেঁকিয়ে দেখলো ইরফান বেডে নেই। মায়রার একটু চোখ লেগেছিল, তবে ঘুম ভেঙে গিয়েছে। হাত বাড়িয়ে বেড সাইড টেবিলের লাইট জ্বালায়। পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো রাত 1:30। ডান কাট হয়ে শুয়ে বালিশে মাথা রাখে। ইরফানের ফাঁকা জায়গায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। এত রাতে লোকটা কোথায় গিয়েছে? ভাবনার মাঝে তার কানে সেই সুরের শীষ ভেসে আসে। মায়েরা হৃৎপিণ্ড লাফায়। সে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। এরপর সময় ব্যয় না করে ঘরের লাইট জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে ইরফানের ঘরের ভেতরে থাকা সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মনে হলো এই ঘরের ভেতর থেকে সেই গানের সুরের শীষ ভেসে আসছে। মায়রার এই সুর, এই শীষ সবকিছু যে ভীষণ চেনা লাগে। এতক্ষণ শোনার পর তার ভুল হবে কি করে? তার মস্তিষ্ক ফাঁকা লাগে। শীষ থেমে গিয়েছে। মায়রার সিদ্ধান্ত নিল এই ঘরে প্রবেশ করবে। ধীরে ধীরে এক পা সামনে বাড়ালে মায়রার কাছে সে কণ্ঠে সে গানের শীষ আরও তীব্র বেগে ভেসে আসে। তবে এবার তার মনে হলো আগের চেয়েও এখন অনেকটা কাছ থেকে শুনতে পাচ্ছে সে। ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখান থেকে আবারও শীষ বাজায়। দরজা লক করে পিছু ফিরে মায়রাকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে থেমে যায়। মুখাবয়ব স্বাভাবিক করে নেয়। ভীষণ অপ্রস্তুত লাগলো তার। নিজেকে খুব দ্রুত সামনে নিয়ে চোখ বুজে দুবার শ্বাস ফেলে। এরপর গলা ঝেড়ে মায়রার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছো? উত্তেজনায় মায়রার শরীর কাঁপছে। যে অদৃশ্য শিশওয়ালাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তেই তাড়া করে বেড়ায়, সে কি তবে আর ভাবতে পারে না। তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে। তবুও কোনো রকমের ডান হাতের এক আঙ্গুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পরখ করে। মায়রাকে দেখেই বুঝলো মেয়েটা কাঁপছে। ইরফান দ্রুত মায়রাকে টেনে তার সাথে আঁকলে নেয়। ডান হাত মায়রার বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম হচ্ছে তোমার? মায়রার কণ্ঠ রোধ হয়ে আসে। চোখের কোণে চিকচিক করে জলকণা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়রার চোখের পানে। মায়রার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা ইরফানের চোখ এড়ায় না। ইরফান মায়রার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে নরম কণ্ঠে বলে, পেইন হচ্ছে? মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর কাপা কণ্ঠে থেমে থেমে বলে, আপনি আপনি সেই নিষ্ঠুর শিশওয়ালা? ইরফান মায়রার কথায় ভ্রু কুঁচকে বলে। মায়রা ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন? ইরফান গম্ভীর গলায় বলে। মায়রা রেগে বলে, আপনি মিথ্যা বলছেন। ইরফান ভ্রু কুঁচকে বলে, স্টুপিড গার্ল, আমি কারো বাসার সামনে গিয়ে দাঁড়াই না। মায়রা মাথা নিচু করে। তার আশার আলো নিভল বোধ হয়। ইরফানের থেকে দূরে সরতে চাইল। ইরফান দু হাতেই মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা ইরফানকে ঠেলে বলে, ছাড়ুন আমায়। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রার ভালো লাগছে না। তার মনে একটি কথাই আসে, ইরফানের ফুপুর বাসা তো গ্রামে, মানে ট্রিনা আম্মাজানের ভাতিজা ইরফান। তাহলে ইরফান নিশ্চয়ই গ্রামে যেত মানে কি? তার তো নিজেরই বিয়ের আগে একবার এই লোকটার সাথে দেখা হয়েছিল, তাকে রাস্তার মাঝে ফেলে দিয়েছিল। মনে পড়ল মায়রার। অতঃপর ইরফানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যে বলছেন কেন? আপনি আপনার ফুপুর বাড়ি গিয়ে শীষ বাজাতেন, আমি শুনেছি। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, স্টুপিড, যখন আমার ইচ্ছে হয় তখন এমন করি। এর জন্য শহর গ্রাম ম্যাটার করে না। মায়রা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। ইরফান মায়রার ডান হাত দেখে বলে, কাঁদলে কেন? পেইন হচ্ছিল? মায়রা অসহায় কণ্ঠে বলে, আমার হাতে কিছু হচ্ছে না, আপনি আমার কথার উত্তর দিন প্লিজ। ইরফান মায়রার দিকে তাকায়। খেয়াল করল মায়রার চোখ পানিতে টইটুম্বুর। ইরফান আবারও বিচলিত হয়। মায়রাকে কোলে নিয়ে বেডের উপর বসায়। এরপর সে মায়রার পাশে বসে মায়রার মুখ দু হাতের আঁচলায় নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, কোয়েশ্চেন করো।
মায়রার মন পুলকিত হয়। ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ইরফান আপনি আমাদের বাড়ির সামনে এসে শীষ বাজাতেন? ভ্রুকুচকে তাকালো মায়রার দিকে, মৃদুস্বরে বলে, নো। মায়রার চোখে জমানো অশ্রু গালে বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। মায়রাকে টেনে তার কোলে বসিয়ে বলে,